আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকার ছেলে ভালোবাসা গল্পের 3 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন শুরু করা যাক। নীরব রাস্তা তুমুল চিৎকারের সরব হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনায় হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ালো, নিশ্চল পাগুলো কোনোমতে টেনে নিয়ে আসলো। দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটি কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশি চিত্রা তার বাহাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাহাতটা বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাহাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষগুলো খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলান্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চিরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো। সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আরেক অপ্রসিত কাজ। বাহাত চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধ হয় এই প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না কোনো মন্ত্রে। চিত্রাকে ধমকে বলল, ওঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, উঠো দ্রুত, তুমি না অনেক সাহসী, উঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চেরির বাঁ হাতটা কেমন যেন অবশ্যই গিয়েছে ততক্ষণে, তবু মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। চিত্রাও উঠে দাঁড়ালো। অনবরত মুখখানা নিয়ে অসহায়ের মতো প্রশ্ন করলো বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? অনবরত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পন্ন হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধ হয় দেখা হয়নি, কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবু মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তত্ত্বমধ্যেই ছুটে এলো ওহি, হাতে তার বড় বড় 2টি পানির বোতল। সে ব্যক্তিবস্তে হাতে একটি পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিল। কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরে রিক্সায় আসছি, পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিক্সায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরে রিক্সায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিক্সাই গন্তব্য ধরল হসপিটালের। ওহি চিত্রের হাতে পানি ঢালছে আর স্থনান্তর স্বরে বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহিয়া পা আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আল্লাহ দেওয়ার যন্ত্রণায় চিত্রের কান্নারা আরও শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ, এভাবে সুন্দর ফুলগুলোর মুছে যাওয়াটা যে সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালের তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশি থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটি আতঙ্কিত পরিবারের দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠেছে। এক একটা মানুষ যেন পাথরভার অতিক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশাহারা প্রায়। বড় চাচিরাও কাঁদছে। কেবল কাঁদছেন না চিত্রার মা, চোখ মুখ তার শক্ত কঠিন। মা জাতির চোখ মুখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলা হয়েছে। বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ, তবে খুব সহজে সে নেতিয়ে যান না। নারী জাতি স্বভাব সুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলেছেন, এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। তৃষানা দিহানো কাঁদছে। বোনেদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের স্নান্তর স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী, তিনি বছরের 1-2বার ছুটিতে আসেন। ওনাকে এখনও কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজল সওদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই ওই ঔষধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনোরূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর, তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক ওই পানির কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনেদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর চলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘন্টাখানেক পেরোতেই ছুটে এলো নুরুল সওদাগর। চোখ মুখে লেপটে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক। এসে প্রথম দফায় প্রশ্ন ছুড়ল, চেরি ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাইরের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্ধ্যের ঝুড়িখানায়। ওদের খবর জানাইনি এখনও বাবা। চিত্রারও বাহাতটা বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতো দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রা ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর পোহর গুললেন কিছু ভালো খবরের।
বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে, ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়, এতটা চাপ হয়তো ও শরীর নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে গিয়ে দাঁড়ালো। ডাক্তার সম্মুখে এসে দাঁড়ালো, তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারি করলো, ওদের কি অবস্থা, কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয় মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট্ট বাচ্চাটার শ্বাস নলি আর ডান গালটার অবস্থা ভালো না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাহাত পড়েছে, ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না, আপনাদের সাথে দেখা করতে যাচ্ছে। অবস্থা বলে যাই তত সুবিধার না। আর যার ছিটে এসে অল্প লেগেছে তাকে পুরো চিকিৎসায় দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাও হাও করে কান্না বলল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই এ বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে, এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া যাবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত প্রায়, মুনিয়ারা বেগম ছুটে এলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চাই। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, ত্রিশান সবাই গেল। এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সদাগর বাড়িটা এমনই, এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, মননীয়। একরকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম সেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়তা দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোয় রেখা মেয়েটার হাতটা প্রথম স্নেহে কতক্ষণ আদর করে দিল, খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনো রকমে উচ্চারণ করলো, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণে তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে উঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো, ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যা কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। তন্তবদ্ধেই চিত্রার কক্ষে হুড়হুড় করে প্রবেশ করলো চিত্রার বাবা নুরুল সওদাগর। এসে মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমার কলেজের সামনে নাকি কোনো বকাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছো, এটা কি সত্যি? এমন ভয়াবহ সময়ে এই প্রশ্নটা যেন নেহাতি বেমানান মনে হলো। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধ হয় যে বাবার স্নেহ ছাড়া কিছু প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল, ধমকে বলল, তুমি নিজেই যেচে বিপদ দেখেছো। তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে গেছো নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছো সেই এই কাজটা করেছে। নিজে যে বিপদ এনেছো এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য। পড়লে তুমি একাই পড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখতে গেল। বাবার এমন উক্তি আদেও সাজে, তাও মেয়ের এই অবস্থায়। নীরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবার মেয়ের কেবল পড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসলো চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠে মুখে হাসি নিয়ে এসে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করলো শরীরে পড়া অ্যাসিডও বোধ হয় এত জ্বালায়নি যতটা বাবার কথাই জ্বালিয়েছে। চামড়া পড়ে যাওয়াই জ্বালাচ্ছে, হৃদয় পড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ায় প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি কেবল ক্ষত হয়ে বেড়ানো ছাড়া। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু